আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম। আজকে জান্নাতপুরী ও পরীর রানী এলিজাবেথের রহস্যময় একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শেষ পর্যন্ত শুনুন, আশা করি নিরাশ হবেন না। এই গল্পের কাহিনী শুনে অনেক ভালো লাগবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আমি শুরু করছি গল্প। আমি মাঝে মধ্যে জিনদের মতো অদৃশ্য হয়ে যাই, জিনপরীদের মতো অদৃশ্যভাবে চলাফেরা করি। আমি কিন্তু জিন না, আমি একটা মানুষ। মানুষ হয়ে জিনপরীদের মতো কিভাবে অদৃশ্য হই, এই কথাটা ভেবে পাই না। আমরা তো নিজেকে নিজে বিশ্বাস হয় না। আমি যে সবসময় এরকমই হই এমনটা না। আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি, কিন্তু কিছুদিন পর পর হঠাৎ আমার জানি কি হয়, আমি জিনপরীদের মতো অদৃশ্য হয়ে চলাফেরা করি, উড়তে পারি। আমার কথা শুনে আপনারা অবাক হচ্ছেন, তাই না? এরকম অবাক সামনে আরও হবেন গল্পটা শেষ পর্যন্ত শুনলে। আমি যে অদৃশ্য হয়ে যাই এটা আমি বুঝতে পারি যখন আমার বয়স 21 বছর পূর্ণ হয়। 21 বছর হতে আমি প্রথম বুঝতে পারি আমার মধ্যে অদৃশ্য হওয়ার শক্তি চলে এসেছে। আমি প্রথমবার অদৃশ্য হয়ে বাজার থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে মাকে ভয়ে ভয়ে বলি, মা, ও মা, আমার জানি কি হয়েছে, আমি কেমন অদৃশ্য হয়ে চলতে পারি, উঠতে পারি। আমার কথায় মা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, কি বলিস, এটা কিভাবে সম্ভব? তুই তো মানুষ, মানুষে কি অদৃশ্য হয়ে হওয়া যায় নাকি, আর উঠতে পারা যায় নাকি? মা, আমার কথা বিশ্বাস করো, আমি এইমাত্র বাজার থেকে অদৃশ্যভাবে উড়ে বাড়িতে চলে আসলাম। আমার এরকম কথায় মা বললেন, তাই না? আচ্ছা, এখন অদৃশ্য হয়ে দেখা তো দেখি, একটু উড়ে দেখা। মায়ের কথায় আমি অদৃশ্য হওয়ার বা ওড়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি ব্যর্থ হয়ে মাকে বললাম, এখন তো হচ্ছে না। কিন্তু মা, বিশ্বাস করো, একটু আগে অদৃশ্য হয়েছিলাম। আমার এরকম কথায় মা বললেন, মাথা খারাপ করিস না তো, যা হাত মুখ ধুয়ে খেতে আয়। মাকে কোনোভাবে বোঝাতে পারলাম না আমি অদৃশ্য হতে পারি। কি আর করার, মাকে বোঝাতে না পেরে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘরে গেলাম। সেদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, আমার সাথে এরকম কেন হচ্ছে? এটা তো স্বপ্ন না, এটা তো বাস্তব। আমি অদৃশ্য হই কিভাবে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার কিছুদিন পরে সকালে ঘুম থেকে উঠে বাড়িতে দেখলাম মা নেই। মাকে না দেখে বাইরে ডাকতে লাগলাম, তখন একজন বলল মা ছাগল নিয়ে মাঠে গেছে। ওনার কথায় মাঠের দিকে তাকালাম, দেখলাম মা ও রাহেলা খালা দাঁড়িয়ে গল্প করছে, পাশে ছাগল বাঁধা। আমি মায়ের দিকে তাকাতে আমার কি জানি হলো, আমি অদৃশ্যভাবে বাতাসে মিশে এক মুহূর্তে মায়ের কাছে চলে গেলাম। ওদিকে আমি অদৃশ্য হয়ে হঠাৎ করে মা ও রাহেলা খালার পাশে যাওয়ায় ওরা ভয়ে 2 পা পিছিয়ে গেলে আমি বললাম, আরে ভয় পেও না, আমি। তখন মা ও রাহেলা খালা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। এটা দেখে আমি মাকে বললাম, বিশ্বাস তো করলে না আমি অদৃশ্য হতে পারি, অদৃশ্যভাবে চলাফেরা করতে পারি, এখন তো বিশ্বাস হলো? আমার কথায় রাহেলা খালা অবাক হয়ে মাকে বললেন, ও এরকম অদৃশ্যভাবে আসলো কিভাবে? তাহলে কি ওর বাবার মতো কথাটা বলতে মা বলে উঠলেন, রাহেলা চুপ কর, ওসব কিছু না। এই বলে কথা ঘুরিয়ে মা বললেন, তুই এখানে কেন? মায়ের কথা আমি বললাম, না আসলে গতকাল বিকালে আমার বন্ধু পলাশ বলেছিল শহরে কাজ করতে যাবে, আমাকেও সাথে নিয়ে যাবে। এই কথাটা তোমাকে জানাবো, কিন্তু তুমি তো বাড়িতে নেই, তাই খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আমার কথায় মা বললেন, যা বাড়িতে যা, গিয়ে ভাত খেয়ে নে, আমি একটু পর বাড়িতে এসে কথা বলছি। মায়ের কথায় আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির দিকে আসার সময় আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল। রাহেলা খালা কি বলতে চাইল, মা কেন রাহেলা খালাকে কিছু বলতে মানা করলো, এসব ভাবতে ভাবতে বাড়িতে গিয়ে খাবার খেয়ে ঘরে শুয়ে রইলাম। ওইদিকে কিছুক্ষণ পর মা আসলেন। মা এসে বললেন, ভাত খেলি? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ খেয়েছি। তখন মা বললেন, এখন বল, কোথায় যাবি কাজ করতে? মায়ের কথা আমি মায়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম, রাহেলা খালা কি বলতে চাইছে? তখন রাহেলা খালা বলছিল, ও তো ওর বাবার মতো। এরকম কথা রাহেলা খালা বলল কেন? আর তখন তুমি কথা ঘুরিয়ে অন্য কথা বললে কেন? আমার কথায় মা বললে, কই তেমন কিছু তো না, এগুলো বাদ দে, কোথায় কাজ করতে যাবি তাই বল। মায়ের কথা আমি এবার জেদ নিয়ে বললাম, না না, আমাকে বলতেই হবে, এখানে নিশ্চয়ই কোনো অজানা কথা আছে। আমি অদৃশ্যভাবে চলতে পারি, এটার কারণ নিশ্চয়ই তুমি জানো।
মা তুমি বলো, তুমি সত্যি করে বলো আমার এই অদৃশ্য হওয়ার কারণ কি? আমার কথায় মা শুরুতে কিছু বলতে না চাইলে আমি অনেক জোরাজুরি করলাম। তখন মা বললেন, বাবা নিশাদ, আমি জানি তুই কেন অদৃশ্য হতে পারিস। তুই অদৃশ্য হতে পারিস কারণ তুই একজন জিনের সন্তান। তোর বাবা একজন জিন। মায়ের কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি জিনের সন্তান মানে? মা এসব বলল কি? তখন মা বললেন, ঠিকই বলি, আমি তোর মা। আমি মানুষ হলেও তোর বাবা একজন জিন। মায়ের এমন কথায় মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি জিনের সন্তান, তাহলে এতদিন বলনি কেন? আর আমার জিন বাবা কোথায়? আমার কথায় মা কান্না করতে লাগলেন। মায়ের কান্না দেখে আমি মাকে বললাম, মা তুমি কান্না করছো কেন? বলো, আমি যা জানতে চাইছি। তখন মা আমার পাশে বসে কান্না করতে করতে বলল, আমি তোকে ছোটবেলা থেকে বলে আসছি তোর বাবা মারা গেছে। তুই যেন কখনো জানতে না পারিস তোর বাবা কোনো মানুষ না, তোর বাবা একজন জিন। আজ থেকে অনেক বছর আগের কথা। একদিন সন্ধ্যায় কয়েকটা বাচ্চা একটা সাপকে আঘাত করছিল। এই দৃশ্য আমি দেখার পর সাপটার জন্য মায়া হয়। তখন আমি বাচ্চাগুলোকে তাড়িয়ে দিই আর সাপটাকে জঙ্গলে একটা জায়গায় রেখে বাড়িতে চলে যাই। ওই ঘটনার 3 দিন পর একজন জিন আমাকে স্বপ্ন দেখায়। আমার স্বপ্নে সে জিনটা বলেন, তুমি যে সাপটিকে মায়া করে বাঁচিয়েছিলে সে সাপটি হলাম আমি। আমি একজন জিন। আমি সাপরূপে হঠাৎ বাচ্চাগুলোর সামনে পড়ছিলাম। তখন বাচ্চাগুলো আমাকে আঘাত করেছিল। তুমি তখন না আসলে বাচ্চাগুলো আমাকে সাধারণ সাপ মনে করে মেরে ফেলত। এরকম স্বপ্ন দেখায় সে রাতে ঘুম ভেঙে যায় আমার। এর পরপর 3 রাত স্বপ্নে আমি ওই জিনটাকে দেখতে থাকি। 3 দিন পর সে জিনটা স্বপ্নে না আমার সাথে বাস্তবে দেখা করে, কথাও বলে। এরপর দুজনের পরিচয় ও কথা বলা, আর একসময় দুজনের দুজনকে ভালো লাগা। আমিও ওই জিনটা একসময় ভালোবেসে বিয়ে করি। আমি জিনকে বিয়ে করায় আমার মা বাবা শুরুতে মেনে না নিলেও পরে মেনে নেন। নিশাদ, আমি যে জিনটার কথা বললাম সেটা তোর বাবা। তোর বাবা আমার বিয়ে হবার পর তোর বাবা রোজ আসতো, আমার সাথে থাকতো, আমাকেও মাঝে মধ্যে জিনরাজ্যে নিয়ে যেত। এভাবে কয়েক বছর যাবার পর তুই জন্ম নিলি। তোর বয়স যখন 3 বছর তখন তোর বাবা হঠাৎ আমার কাছে আসা কমিয়ে দেন। তোর বাবা আমার কাছে আসা কমিয়ে দেয়ায় আমি ওনাকে জিজ্ঞাসা করলে উনি কিছু বলে না। এভাবে যতদিন যেতে থাকে তোর বাবা আমার কাছে আসা কমিয়ে দিতে থাকে। আর এক সময় তোর বাবা আমার কাছে আর আসে না। তোর বাবা আমার কাছে না আসায় আমার মা বাবা আমাকে অনেক কথা শোনায়। আমি সবসময় তোর বাবার অপেক্ষায় ছিলাম। এভাবে দিন পেরিয়ে বছর পার হয়ে গেলে তোর বাবা আসে না। তোর বাবা আমার কাছে আর না আসায় আমার মা বাবা মানে তোর নানা নানি আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চায়, কিন্তু আমি অন্য কোথাও বিয়ে করতে রাজি হই না। তোর বাবা আমার কাছে একদমই না আসায় আমি একজন কবিরাজের কাছে যাই আর বলি ওনাকে যেন হাজির করায় আর কথা বলে। আমার কথা মতো কবিরাজ তোর বাবাকে হাজির করতে চেষ্টা করে কিন্তু পারে না। কবিরাজ তোর বাবাকে হাজির করতে ব্যর্থ হওয়ায় আমি বাড়িতে আসি। এই ঘটনার দিন রাতে স্বপ্নের মাঝে তোর বাবা আমাকে বলেন তাকে যেন ভুলে যাই, উনি আর আমার কাছে আসবে না, আমাকে বউ হিসাবে মেনে নেন না, উনি আর তোকে ছেলে হিসাবে। কথাটা বলে উনি চলে যায়। কিন্তু আমি তো ওনার স্ত্রী, স্বামীকে এত সহজে কিভাবে ভুলে যাই? তাই আমি 2 দিন পর আবারও আরেক কবিরাজের কাছে গিয়ে তোর বাবাকে হাজির করে কথা বলতে চাই, কিন্তু সেদিনও তোর বাবাকে হাজির করতে পারি না। ওই ঘটনার 2 দিন পর এক সকালে মা বাবাকে ডাকতে গিয়ে দেখি আমার মা বাবা মারা গেছে। কথাটা বলে মা অঝরে কান্না করতে লাগলেন। মা কান্না করতে করতে বললেন, তোর নানা নানি আমার মা বাবা একসাথে মারা যাওয়ায় আমি অনেক ভেঙে পড়ি। আমার মা বাবার মারা যাবার রাতে আমার কাছে তোর বাবা আসে আর আমাকে বলে, তোমাকে বলেছি না আমি তোকে আর তোর ছেলেকে মানি না, আমি তোর কাছে আর আসতে চাই না। আমাকে কবিরাজের বাড়িতে গিয়ে ডাকার কারণে তোর মা বাবাকে মেরে ফেলেছে। যদি না চাস তোর মা বাবার মতো তোকে আর তোর ছেলেকে না মারি তাহলে আজকের পর আমাকে আর ডাকবি না। কথাটা বলে তোর বাবা চলে যায়। এই বলে মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমার বাবা মা বাবাকে হারিয়েছি, আমি তোকে হারাতে পারবো না বাবা, আমি তোকে নিয়ে বেঁচে আছি আর থাকবো। সেদিনের পর থেকে আমি কখনো তোর বাবাকে স্মরণ করিনি, কোনো কবিরাজের বাড়ি গিয়ে ওনাকে হাজির করে কথা বলতে চাইনি। তোর বাবা একজন জিন, তুই এতদিন তোর ছোট ছিলি বলে সাধারণ মানুষের মতো ছিলি, কিন্তু তোর বয়স 21 বছর পূর্ণ হবার পর থেকে মাঝে মধ্যে তোর শরীরে জিনদের মতো ক্ষমতা চলে আসে, তখন তুই অদৃশ্যভাবে চলতে পারিস।
মায়ের কথা ও কান্না দেখে আমার চোখে পানি বেয়ে পড়তে লাগলো। মা আমাকে নিয়ে কাটিয়ে দিয়েছে 21টা বছর। এই 21 বছরে বাবা আমাদের কোনো খোঁজ নেয়নি। মায়ের সব কথা শুনে বাবার উপর অনেকটা রাগ হচ্ছিল, যে চেপে বসলো বাবার উপর। মায়ের কথায় মাকে শান্ত করে বললাম, মা জানি বাবার জন্য অনেক কষ্ট হয় তোমার, তুমি কষ্ট পেও না মা। বাবা যা করেছে ওটা অন্যায়, বাবার ওই অন্যায়ের শাস্তি বাবা পাবে। এই বলে ঘরে চলে গেলাম আমি। ঘরে যাবার পর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম বাবাকে কিভাবে হাজির করানো যায়। ভাবতে ভাবতে মনে হলো বাবা তো জিন, ওনাকে হাজির করতে পারে কবিরাজ। হ্যাঁ কবিরাজ, কিন্তু আমি অন্য কোনো কবিরাজ দিয়ে বাবাকে হাজির করাবো না। আমি নিজে কবিরাজি শিখে আমার বাবাকে জিজ্ঞাসা করব, কেন আমার মাকে ভালোবেসে বিয়ে করলেন, কেনই বা আমার নানা নানিকে মেরে ফেলে আমাদের রেখে চলে গেল। আমার সব কথার উত্তর আমি বাবার কাছে নিব। কিন্তু কবিরাজি শিখতে তো কোনো বড় কবিরাজ দরকার হবে। এই ভেবে চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে বন্ধু পলাশের সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতে ওকে বললাম, আচ্ছা পলাশ, তোর জানা কি কোনো কবিরাজ বা তান্ত্রিক আছে যার কাছে গেলে কবিরাজি করা শিখতে পারবো? আমার কথায় পলাশ বলল, কি কবিরাজি? তুই শিখবি কবিরাজি? হ্যাঁ আমি শিখব, আমার শিখতেই হবে। আমার এরকম কথায় পলাশ বললেন, তুই কবিরাজি শিখে কি করবি? তোকে যে বললাম শহরে কাজ করতে যাব, সেটার কি হলো? ওর কথা আমি বললাম, আমি শহরে যাব না, আমি কবিরাজি শিখব, যেভাবে হোক শিখব। তোর জানা কোনো কবিরাজ আছে? তখন পলাশ বললেন, হ্যাঁ, আমাদের পাশের গ্রামের আমার নানা বাড়ির গ্রামটা চিনিস তো, তাই না? ওই গ্রামে একটা বাঁশবাগান আছে। সেই বাঁশবাগানের পাশে ছোট্ট একটা ঘর বানিয়ে থাকে একজন কবিরাজ। পলাশের কথা ওকে বললাম, তোকে অনেক ধন্যবাদ পলাশ, আমি আজকে রাতে কবিরাজের কাছে যাবো আর ওর কথা বলবো। এই বলে বাড়িতে চলে আসলাম আমি। বাড়িতে আসার পর মা বলল, কিরে বাবা, কোথায় গিয়েছিস? তুই তখন কি যেন বললি তোর বন্ধু পলাশের সাথে শহরে যাবি কাজ করতে, সেটার কি হলো? তুই কি যাবি ওর সাথে? মায়ের কথার জবাবে আমি হাত মুখ ধুতে ধুতে বললাম, না মা, যাবো না। এই বলে গামছা দিয়ে শরীর মুছতে মুছতে বললাম, মা তোমাকে একটা কথা বলি, জানি কথাটা শুনে অবাক হবে, তবু ছেলে হিসেবে তোমার জানা থাকা উচিত, তাই জানাচ্ছে। মা, আমি কবিরাজি শিখব। কবিরাজি শিখে ওনাকে হাজির করে জিজ্ঞাসা করবো কেন আমাকে ও তোমাকে এত বছর ধরে কষ্ট রেখেছে। আমার কথায় মা সত্যি সত্যি অবাক হয়ে বললেন, তুই কবিরাজ হবি মানে? আর উনি কাকে বলছিস? মা, উনি করে বাবাকে বললাম। ওনাকে আমার বাবা বলতে ঘৃণা হয়। কি দরকার ছিল তোমাকে ভালোবেসে বিয়ে করার, বিয়ে করে আমি জন্ম নেবার পর ছেড়ে যাওয়ার? মা, তোমার কান্না আমাকে এত কষ্ট দিয়েছে যা বলার মতো না। আমার মনের এই কষ্ট, আমার বুকের জ্বালা সেদিনই মিটবে যেদিন আমি কবিরাজ হয়ে বাবাকে হাজির করে ওনার থেকে জবাব নিতে পারবো। আমি আজকে সন্ধ্যায় একজন কবিরাজের সাথে দেখা করে কথা বলবো, ওনার কাছে কবিরাজি শিখতে চাইব। আমার কথা মা বললেন, দেখ বাবা, এসব ভুলে যা। জীবনে যে কত মানুষের বিচ্ছেদ হয়, কত মানুষ বিয়ের পর বউকে ছেড়ে যায়, কোনো মহিলা বা তার স্বামীকে ছেড়ে যায়, এই জন্য কি তারা বাঁচে না? জীবন কারোর জন্য থেমে থাকে না বাবা, জীবন চলে তার গতিতে। শুধু দিনগুলো কেটে যায় কষ্ট, অবহেলার অপেক্ষায়। তোর বাবা আমাদের কাছে আসে না, না আসুক, দোয়া করে উনি ভালো থাকুক, তুই এসব ভুলে যা বাবা। মনে কর তোর বাবা মারা গেছেন। মায়ের এমন কথা আমি বললাম, এতদিন তো তাই মনে করেছিলাম মা, আমি তো জানতাম আমার বাবা নেই, বাবা মারা গেছেন। কিন্তু এখন বাবার বিষয় জানার পর আমার অনেক জেদ চেপে বসেছে। মা, আমি কবিরাজি শিখবো, সেটা যেভাবেই হোক। কথাটা বলে ঘরে শুয়ে রইলাম। আমার কথায় মা আর কিছু না বলে ঘরে চলে গেলেন। সেদিন সন্ধ্যাবেলা পাশের গ্রামে ওই কবিরাজের কাছে যাবার কথা কবিরাজি শেখার জন্য, কিন্তু মা আমাকে পাহারা দিয়ে রাখায় সন্ধ্যায় যেতে পারিনি। সন্ধ্যায় যেতে না পারলেও রাত গভীর হলে আমি মায়ের চোখের আড়ালে বেরিয়ে পড়ি পাশের গ্রামের ওই কবিরাজের বাড়ির দিকে। অন্ধকার রাত, আশেপাশে ঝোপঝাড়ে ঝিঝি পোকা ডাকতে শুরু, দূর থেকে ভেসে আসছে শেয়ার ডাক। মনের অজান্তে একটু একটু ভয় করছিল, কিন্তু আমি হেঁটে চলেছি কবিরাজের বাড়ির দিকে। আমি হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যাই গ্রামের পাশে। আমার বন্ধু পলাশ বলেছিল পাশের গ্রামের বাঁশঝাড়ের পাশে একটা ঘর তুলে সেখানে থাকেন সে কবিরাজ। আমি পাশের গ্রামে যাবার পর সে বাঁশবাগানের কাছে যাই। সেখানে গিয়ে খুঁজতে থাকি কবিরাজের ঘর কোথায়। এমনিতেই রাত, তার উপর বাঁশবাগান, যায় এই জায়গাটা আরো কুটকুট অন্ধকার। আমি আশেপাশে তাকিয়ে দেখছি, এমন সময় আমার পেছনে তাকিয়ে দেখি উঁচা লম্বা একজন জিন দাঁড়িয়ে আছে। জিনটাকে দেখে আমার শরীর কাঁপতে থাকে।
আমি সেখান থেকে পালাতে যাই, এমন সময় সে জিনটা আমাকে আঘাত করে ফেলে দেন। জিনটার আঘাতে আমি মাটিতে পড়ে গেলে আবারও সেই জিনটা আমাকে আঘাত করতে আসবে, এমন সময় একজন বৃদ্ধার মতো মানুষ এসে বলে, দাঁড়াও। ওনার কথায় জিনটা থেমে বাতাসে মিশে যায়। এদিকে তখন আমি উঠে দাঁড়ালে সেই বৃদ্ধা লোকটা বললেন, কে তুমি? এই গভীর রাতে এখানে কি করো? তুমি জানো না রাত্রেবেলা এদিকে গ্রামের কেউ আসে না? ওনার কথায় আমি ভয় ভয়ে বললাম, এখানে একজন কবিরাজ থাকেন, আমি ওনার কাছে এসেছি। আপনি কি বলতে পারেন কবিরাজের ঘরটা কোথায়? আমার কথা উনি বললেন, আমি সে কবিরাজ। তুমি এই গভীর রাতে আমার কাছে কেন এসেছো? তখন আমি কবিরাজকে বললাম, কবিরাজ সাহেব, আমি আপনার কাছে আসছি কবিরাজি শিখতে। আমার এরকম কথা উনি বললেন, তুমি কি পাগল নাকি? এই গভীর রাতে আমার কাছে এসেছো, বলেছো কবিরাজি শিখবা? চলে যাও এখান থেকে, নইলে আমার সাথে থাকা জিন তোমাকে মেরে ফেলবে। কবিরাজের কথায় আমি বললাম, দয়া করে এমনটা বলবেন না। আমি অনেক ইচ্ছা নিয়ে আপনার কাছে এসেছি। আমি দিনের বেলা আসিনি কেউ দেখে ফেলবে বলে। এই গভীর রাতে ভয়কে জয় করে আপনার কাছে আসলাম। দয়া করে আমাকে কবিরাজি শেখান। আমি কাউকে কবিরাজি শিখাই না, তুমি চলে যাও এখান থেকে, আর কখন আসবেন আমার কাছে? কিন্তু আমি তো নাছর বান্দা, আমি কোনোভাবেই যাব না। আমি অনেক অনুরোধ করতে থাকলাম কবিরাজকে, কিন্তু এতেও ওনার মন গলল না। আমি কিন্তু কবিরাজি শিখবই। আমি যখন কোনোভাবে ওনার কথা শুনেছি, তখন কবিরাজ কোনো উপায় না পেয়ে হাত ইশারা করতে ওনার সাথে থাকা দুজন জিন আমার সামনে ও পেছনে এসে দাঁড়ালেন। জিন দুটোর চেহারা অনেক ভয়ঙ্কর ছিল তখন। জিন দুটো আসায় কবিরাজ বলল, তোমাকে কতবার বললাম চলে যাও, তুমি গেলে না, এখন তোমার কি হবে ভাবতে পারছো? কবিরাজের এমন কথা আমি বললাম, কি আর হবে? হয়তো আপনার জিনেরা আমাকে মেরে ফেলবে। ফেলুক, আপনার জিনেরা আমাকে মেরে ফেলুক, ওদের হুকুম করুন, হয় আমাকে শেখান, নইলে এখানে মেরে ফেলুন। আমার এরকম কথায় কবিরাজ এবার অবাক হয়ে তার জিনদের ইশারা দিয়ে চলে যেতে বললেন। কবিরাজের ইশারায় জিন দুজন চলে গেলে কবিরাজ আমাকে বললেন, আমার সাথে আসো। কবিরাজের কথায় ওনার সাথে যেতে লাগলাম। তখন কবিরাজ আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটা বেশ অদ্ভুত, ঘরে কিছু জিনিস রাখা। আমি ঘরে যাওয়ায় কবিরাজ বললেন, বসো। এই বলে উনি বললেন, দেখো বাবা, কবিরাজি শেখা এতটা সহজ কাজ না। কবিরাজি শেখা মানে জিনপরিদের সাথে খেলা করা। এই খেলায় তোমার মৃত্যু হতে পারে। কবিরাজের কথায় আমি সাহস নিয়ে বললাম, আমি জেনে শুনে কবিরাজি শিখতে চাইছি। আমি জানি এটা অনেক কঠিন কাজ, কিন্তু আমাকে এই কঠিন কাজটায় জয় করতেই হবে। আপনি আমার জন্য জানা সকল বিদ্যা আমাকে শেখাবেন, আপনার জানা, আপনার শিষ্য করে তুলবেন। আমার এরকম কথায় কবিরাজ বললেন, তোমার ইচ্ছে শক্তি ও সাহস আছে আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে আমার জানা সকল বিদ্যা তোমাকে শেখাবো, কিন্তু এতে অনেক সময় লাগবে। আস্তে আস্তে সব শিখতে পারবে। তুমি আজকে আসছো, আজ তোমাকে কিভাবে কি করতে হয় এসব বিষয়ে ধারণা দিব। এরপর থেকে রোজ রাতে তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে কবিরাজি শেখাবো। এই বলে সেদিন রাতে উনি আমাকে কবিরাজি বিষয়ে সব ধারণা দিলেন। সেসব শুনে সে রাতের মতো আমি বাড়িতে চলে গেলাম। এই ঘটনার পর থেকে রোজ রাতে আমি কবিরাজের কাছে আসতাম, উনি আমাকে কবিরাজি শেখাতো। আমি রোজ রাতে কবিরাজি শিখিয়ে বাড়িতে যাওয়ার পর মা আমাকে বলতেন, বাবা এসব করিস না, ভুলে যা সব কিছু। কিন্তু আমার জেদ আমাকে এসবের পিছু হাঁটতে পারল না। আমি ঠিকই কবিরাজি শিখতে লাগলাম। এভাবে একদিন না, 2 দিন না, দীর্ঘ 6টা মাস আমি কবিরাজি শিখি ওনার কাছে। 6 মাস কবিরাজি শেখার পর কবিরাজ আমাকে বলেন, দেখ বাবা, আজ 6টা মাস ধরে তোকে আমার জানা সমস্ত কবিরাজি বিদ্যা শিখিয়ে দিলাম। এখন থেকে তুই আমার মতো কবিরাজি করতে পারবি, তবে কোনোদিন কালো জাদু করবি না, ওটা শিখবি না। মনে রাখবি, কালো জাদু শিখে তুই নিজেকে আরও শক্তিশালী করতে তো পারবি, কিন্তু এতে তোর কোনো নাম থাকবে না, থাকবে না আল্লাহর রহমত। তুই কালো জাদু করবি মানে আল্লাহর বিরুদ্ধে গিয়ে কাজ করবি, তাই কখনো কালো জাদু করবি না। কবিরাজের কথা আমি বললাম, আচ্ছা গুরু, আমি তো এখন কবিরাজি অনেক কিছুই শিখে গেছি, আমি চাই আরও কিছু জানতে। আমি যেন বড় কোনো শক্তিশালী জিনের কাছে শক্তিতে হেরে না যাই। আমার কথায় কবিরাজি এসে বলল, তোর কবিরাজি শেখার এত আগ্রহ জানতাম, কিন্তু এতটা জানার ইচ্ছা ভাবিনি। শোন, তোকে আমি যা শিখিয়েছি এর থেকে বেশি কিছু শিখতে হলে তোকে ভারতের আসামের একটা পাহাড়ে যেতে হবে। সেখানে আমার যিনি গুরু উনি থাকেন। তুই ওনার কাছ থেকে শিক্ষা নিলে আশা করি কোনো জিনপরি তোর কাছে শক্তির কাছে টিকবে না। কবিরাজ গুরুর কথায় আমি এক কথায় রাজি হলাম। এরপর ওনাকে বললাম, বলুন আমি কিভাবে যাব ভারতের আসামের ওই
বড় কবিরাজের কাছে। তখন কবিরাজ বললেন, তোকে একটা রাস্তা বলবো, তুই এই রাস্তা দিয়ে রাতের বেলা বর্ডারের কাছে যাবি। চিন্তা করিস না, বর্ডারের কাছে গেলে আমার জিনেরা তোকে বর্ডার পার করে দিবে। তুই বর্ডার পার করে আসামের ওই পাহাড়ে যাবি কি পারবি না? ওনার কথা আমি রাজি হয়ে বললাম, পারবো। আমার কথা উনি 2 দিন পর এক রাতে যেতে বললেন আসামে। ওনার কথা আমি রাজি হয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মাকে বললাম, মা, তুমি তো জানো আমি কবিরাজি শিখছি। আমি যদি কখনো হুট করে কোথাও চলে যাই, কিছুদিন বাড়িতে না আসি, তাহলে আমার জন্য চিন্তা করবে না, আমার জন্য দোয়া করবে। এই বলে ঘুমিয়ে পড়ি আমি। এই ঘটনার 2 দিন পর এক রাতে কবিরাজের ঠিকানা অনুযায়ী চলে যাই ভারতের আসামের ওই জায়গায় যেখানে বড় কবিরাজ থাকেন। আমি বড় কবিরাজের কাছে যাবার পর আমাকে পাঠানো ছোট কবিরাজের নাম ও ঠিকানা বলি। ওনাকে আরও বলি, ওই কবিরাজ আমাকে আপনার কাছে পাঠিয়েছে শিক্ষা নেওয়ার জন্য। আমার কথায় বড় কবিরাজ রাজি হন। এরপর থেকে এখানেও আমার শেখার কাজ শুরু হয় কবিরাজি। এভাবে 1-2 দিন করে কেটে যায় একটা বছর। 1 বছর পর আমি বড় কবিরাজের কাছে শিক্ষা নিয়ে বাড়িতে চলে আসি। 1 বছর পর বাড়িতে ফিরে আসায় মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, এতদিন কোথায় ছিলি তুই? আমাকে রেখে কোথায় গিয়েছিলি? তুই ছাড়া তো আমার কেউ নেই বাবা। কিভাবে পারলি আমাকে ছেড়ে একটা বছর বাইরে থাকতে? তোকে কত জায়গায় না খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি বাবা। বল বাবা, কোথায় ছিলি? মায়ের কথায় আমি মাকে শান্ত করে বললাম, মা, আমি দূরে কোথাও গিয়েছিলাম, আমাকে মাফ করে দিও মা। আমি তোমাকে না বলে দূরে কোথাও গিয়েছিলাম কবিরাজি শিখতে। আমাকে আবারও মাফ করে দিও। তোমার কথা অবাধ্য হয়ে কবিরাজি শিখেছি বলো। মা, আমি তোমার কষ্টের কথা অনুভব কোনোদিন বলতে পারবো না, বলতে পারি না কান্না ভরা মুখটার কথা। মা, আমি আজ পরিপূর্ণ কবিরাজ, এখন জবাব নেয়ার পালা। আমার বাবা যদি বেঁচে থাকে তাহলে ওনাকে আমার কাছে হাজির হয়ে কথা বলতেই হবে। আমি তোমার সামনে আমার বাবাকে হাজির করব, কিন্তু আজকে না, কালকে। মা, আমি একজন কবিরাজ ওস্তাদের কাছ থেকে আসি। কথাটা বলে পাশের গ্রামের সেই কবিরাজের কাছে, যার কাছে প্রথম কবিরাজি শিখেছি, তার কাছে গেলাম। আমি ওনার কাছে গিয়ে ওনাকে সালাম দেয়াই উনি আমার সালামের উত্তর দিয়ে বলেন, আরে নিশাদ, এতদিন পর? তাহলে এতদিন পর তোর শিক্ষা নেওয়া শেষ হলো? কবিরাজের কথা জবাবে আমি বললাম, হ্যাঁ ওস্তাদ, আমি এখন পরিপূর্ণ কবিরাজ। আপনার ঠিকানা অনুযায়ী ভারতের আসামে গিয়ে বড় কবিরাজের কাছে আমি সব কিছু শিখেছি। আমার এরকম কথা উনি বললেন, তাই নাকি? আচ্ছা, তাহলে তো তোকে পরীক্ষা করতে হয়। শোন, আমি আজকে সন্ধ্যায় একটা জিনে ধরা মেয়ের চিকিৎসা করতে যাব। তুই আমার সাথে যাবি আর আমার হয়ে তুই কবিরাজি করবি। দেখব তুই কেমন শিক্ষা নিলি। কবিরাজ ওস্তাদের কথায় আমি রাজি হলাম, আর কথা মতো সেদিন সন্ধ্যাবেলা জিনে ধরা ওই মেয়েটার কাছে গেলাম। সেখানে যাবার পর কবিরাজ ওস্তাদ আমাকে বললেন, নিশাদ, তোর কাজ শুরু কর। আগে মেয়েটার শরীরে জিনটাকে হাজির করে কথা বল দেখি। তখন আমি তাই করলাম। মেয়েটাকে সামনে বসিয়ে আমার জানা বিদ্যা প্রয়োগ করে মেয়েটার শরীরে জিনটাকে হাজির করলাম। সে জিনটা মেয়েটার শরীরে হাজির হয়ে তো রেগে কটমট করতে থাকে আর আমাকে নানানভাবে হুমকি দিতে থাকে। কিন্তু আমি তো কবিরাজ, জিনের হুমকিতে আমি ভয় না পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেই জিনটাকে বন্দি করলাম। জিনটাকে অল্প সময়ের মধ্যে বন্দি করায় আমার ওস্তাদ কবিরাজ অবাক হয়ে বললেন, আরে বা, আমি আমার সাথে থাকা জিনদের সাহায্য নিয়ে অনেক সময় নিয়ে অন্য জিনদের বন্দি করি, আর তুই কোনো জিনের সাহায্য ছাড়া অল্প সময়ের মধ্যে এই জিনটাকে বন্দি করলি? তুই তো আমার থেকে বড় কবিরাজ হবি। কথাটা বলে সেখান থেকে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাওয়ার সময় কবিরাজকে বললাম, আমার জন্য দোয়া করবেন ওস্তাদ। আর একটা কথা, যে কথাটা কখনো আপনাকে বলিনি, আপনি জানেন কিনা জানি না, আমি কবিরাজি শেখার আসল কারণ কি জানেন আমার? তখন কবিরাজ ওস্তাদ বলেন, আমি শুরু থেকে জানি তোর বাবা একজন জিন। তুই হয়তো তোর বাবাকে হাজির করে কথা বলবি। আমি তোর বাবার বিষয়ে তেমন কোনো খোঁজ নেইনি, ওসব খোঁজ নেবার চিন্তাও করিনি। তুই এখন কবিরাজি তোর যা ভালো লাগে তাই মনে করিস করবি। তখন আমি ওনাকে বললাম, হ্যাঁ সেটাই, আমার জন্য দোয়া করবেন, আমার কবিরাজি শেখা যেন বৃথা না যায়। এই বলে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বললেন, আবার কোথায় গিয়েছিলি? 1 বছর পর বাড়িতে এসে আবার কোথাও যাবার প্ল্যান করছিস নাকি? না মা, আমি আর কোথাও যাব না, বাড়িতে থাকবো। এখন দাও, খাবার দাও। এই বলে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে বসে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর মা খাবার দিলে আমি খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। এই ঘটনার পরের দিন রাতের বেলা আমি আমার আসল কাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে পড়লাম। আমি আমার ঘরে মাটিতে একটা গোল বৃত্ত এঁকে বসে পড়লাম আর মাকে বললাম, মা, আমার পাশে বসো।
আমার কথায় মা বললেন, এসব কি করছিস বাবা? আমার ভয় করছে, বাদ দে বাবা এসব। মায়ের এমন কথায় আমি বললাম, মা ভয় পেও না, ভয়ের কিছু নেই। তোমার ছেলে এখন বড় কবিরাজ। আমার প্রায় 2টা বছরের সময় ব্যয় করে কবিরাজ হওয়া। আজ আমি আমার জবাব নিব। তুমি ভয় পেও না, বসো এখানে। এই বলে মাকে জিজ্ঞাসা করলাম, মা বাবার নাম কি? তখন মা বললেন, তোর বাবার নাম ওসমান। তখন আমি বাবার নাম শুনে চোখ বন্ধ করে বাবাকে হাজির করার চেষ্টা করলাম। এভাবে বেশ কিছুক্ষণ চলে গেলে উনি হাজির হলেন না। এরপর আমি আর কঠিন বিদ্যা প্রয়োগ করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ যাবার পর আমার বাবা সেখানে এসে হাজির হলেন। আমি বোঝাবার পর আজ প্রথম আমার বাবাকে দেখলাম। বাবা হাজির হওয়ায় আমি মায়ের দিকে তাকালাম। তখন মা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। ওদিকে বাবা হাজির হয়ে আমাকে বললেন, কি আপনি আমাকে হাজির করলেন কেন? তখন আমি বললাম, আমার পাশে গিয়ে তার দিকে তাকান, তাহলে উত্তর পেয়ে যাবেন। আমার কথায় বাবা মায়ের দিকে তাকিয়ে রইলেন। এরপর আবার আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে বলে উঠলেন, তুমি তো আমার ছেলে, তুমি কবে কবিরাজ হলে? বাবার কথা আমি মুচকে এসে বললাম, আপনাকে এখানে হাজির করেছি আপনার কথার উত্তর দিতে নয়, বরং আমি যা জিজ্ঞাসা করব সেটার জবাব নিতে। আপনি কেন আমার মাকে ভালোবেসে বিয়ে করেছেন? কেন বা বিয়ের পর আমার জন্ম হবার পর ছেড়ে গেলেন? কেন আমার নানা নানিকে মেরে ফেলেছেন? জবাব দিন। আমার কথায় বাবা বললেন, আমি এইসব কথার একটারও জবাব দিব না। তুমি আমাকে হাজির করে ভুল করেছ। আমাকে এখনই যেতে দাও, নইলে তোমার ও তোমার মায়ের ক্ষতি হয়ে যাবে। আপনি কি আমাকে আপনার সেই ছোট ছেলেটা এখনো ভাবেন যে মারার হুমকি দেন? আপনি নিজে চিন্তা করুন, আপনাকে হাজির করেছে, আপনি এখানে হাজির হয়েছেন আমার কথায়, এখান থেকে যেতে পারবেন আমার কথায়? আপনার কত বড় শক্তি, এখান থেকে চলে গিয়ে দেখান। আমার কথায় বাবা বললেন, তুমি কি নিয়ে খেলছো জানো? তুমি মরবা, তোমার সাথে তোমার মাও মরবে। ছেড়ে দাও আমাকে। আপনাকে তো অবশ্যই ছেড়ে দেবো, তার আগে আমার কথার উত্তর দিন। কেন আমার মায়ের জীবনটা নষ্ট করলেন? কেন উনি আজও আপনার জন্য ধুকে ধুকে মরছে? কেন আপনি ওনাকে বিয়ে করে চলে গেলেন? উত্তর দিন। আমার কথায় বাবা কোনো উত্তর না দিয়ে আমাকে আবারও হুমকি দেয়ায় আমি একটা হাসি দিয়ে বাবাকে বোতলবন্দি করে ফেললাম। আমি বাবাকে বোতলবন্দি করে ওনাকে বললাম, আজ থেকে 3 দিন পর আপনাকে মুক্ত করে আমার কথার ওপর চাইব। সেদিন যদি আমি কোনো উত্তর না পাই, তাহলে সেদিন হবে আপনার শেষ দিন। কথাটা বলে বোতলে মুখ লাগিয়ে দিলাম। এদিকে এই দৃশ্য দেখে মা বলে, নিশাদ কি করলি? নিজের বাবাকে বন্দি করলি, ছেড়ে দে ওনাকে। মায়ের কথা আমি হাসতে হাসতে বললাম, মা, এই দিনটা দেখার জন্য 1.5 বছর কষ্ট করে কবিরাজি শিখলাম, আর তুমি কষ্ট পাচ্ছ। আমি বাবাকে ছাড়বো না মা, যতক্ষণ না উনি আমাকে আমার কথার জবাব না দেন। তুমি ওনার জন্য 21টা বছর কষ্ট পেয়েছো, আর না মা, তোমাকে আর কষ্ট পেতে দেব না। বাবাকে 3 দিন পর বোতল থেকে মুক্ত করে আমার প্রশ্ন করবো আমায়। যদি এতে কোনো উত্তর না পাই, তাহলে ওনাকে কি করব জানি না। কথাটা বলে সেখান থেকে উঠে আমার ঘরে গেলাম। এদিকে আমার পিছে পিছে মা আমার ঘরে গিয়ে বললেন, দয়া করে এমনটা করিস না বাবা, তোর বাবাকে মুক্ত করে দে। উনি হাজার ভুল করলেও তোর বাবা, ছেড়ে দে ওনাকে। মা, আমি তো ছাড়তে চাই, উনি শুধু বলুক কেন তোমাকে আমাকে কষ্টে রাখছে এতটা বছর, কেন মিথ্যা ভালোবাসা দেখিয়ে তোমাকে বিয়ে করেছে। তুমি ঘরে যাও, মাত্র 3টা দিন তো, 3 দিন পর তো বাবাকে মুক্ত করে দিব, তখন না হয় বাবার সাথে কথা বলো। আমার কথায় মা আর কিছু না বলে ঘরে গেলেন। এদিকে তখন আমি বাইরে আর কোথাও না গিয়ে সে রাতের মতো ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম একটা জিন এসে বলছে, কবিরাজ, আজকে যাকে বোতলবন্দি করেছে ওকে ছেড়ে দাও। যদি জানে বাঁচতে চাও ওনাকে ছেড়ে দাও, নইলে তুমিও তোমার বউ কেউ বাঁচবে না। এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া আমি ভাবি, স্বপ্নে দেখা জিনটা আমার বাবার পরিচিত জিন নিশ্চয়ই। বাবাকে বন্দি করে উনি আমাকে ভয় দেখাতে আসছে, কিন্তু আমি তো এত সহজে হেরে যাবার ছেলে নই। আমি সেই জিনটার কথায় কান্না দিয়ে আবারও ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল হলে আমার ওস্তাদ কবিরাজের বাড়িতে যাই। সেখানে যাবার পর ওস্তাদ কবিরাজ বলেন, কিরে, কালকে কি করলি? তো বাবাকে হাজির করেছিস কি? হ্যাঁ ওস্তাদ, বাবাকে শুধু হাজির করিনি, ওনাকে আপাতত বন্দি করে রেখেছি। বন্দি করে রেখেছিস? কিন্তু কেন? ওস্তাদ কবিরাজের কথা আমি মাথা নিচু করে বললাম। উত্তর নিতে উনি আমার কথা জবাব না দিলে ওনাকে ছাড়বো না। আমার কথা কবিরাজ বললেন, মাথা গরম করে কিছু করিস না, যা করার ভেবে চিন্তে করবি। ওনার কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে ওস্তাদ, আমি তাহলে আসি। তখন উনি বললেন, আচ্ছা যা, আর শোন, সন্ধ্যা আরেকবার আসিস তো আমার কাছে, এক জায়গায় যেতে হবে, একটা জিনে ধরা মহিলার চিকিৎসা করতে। আমি করবো, তুই আমার সাথে থাকবি আর কি। ওস্তাদের কথায় রাজি হয়ে বাড়িতে চলে গেলাম।
বাড়িতে যাবার পর মাকে বললাম, মা খাবার দাও। আমার কথায় মা খাবার দিলে আমি খেতে লাগলাম। তখন মা আমার পাশে বসে বললেন, বাবারে, কবিরাজি শিখতে চাইছিস শিখলি, এখন তো কাজ বাজ বাদ দিয়ে বিয়ে শাদী কর। এটা তো কোনো জীবন না বাবা, তুই বিয়ে করবি, তোর বউ হবে, আল্লাহ দিলে বাচ্চা হবে, আমাদের পরিবারটা বড় হবে, তুই কি চাস না? মায়ের কথায় আমি খেতে খেতে বললাম, চাইবো না কেন, অবশ্যই চাই, আমাকে কিছুটা সময় দাও, আমি সব করব। কথাটা বলে খাবার খেয়ে উঠে ঘরে গেলাম। ঘরে গিয়ে সারাটা দিন শুয়ে বসে কাটিয়ে দিয়ে সন্ধে আবারও গেলাম কবিরাজের কাছে। ওনার কাছে যাবার পর উনি আমাকে নিয়ে 2 গ্রাম পর একটা বাড়িতে গেলেন। সেখানে একটা মহিলাকে জিনে ধরেছে। ওনার কাছে যাবার পর কবিরাজ সেই মহিলার শরীরে জিনটাকে হাজির করে কথা বলতে লাগলেন। কবিরাজ জিনটাকে মহিলাটাকে ছেড়ে যেতে বলে, কিন্তু সেই জিন কোনোভাবেই মহিলাকে ছেড়ে যাবে না। জিনটা ছেড়ে যাবে না, এদিকে কবিরাজও ছাড়বে না। জিনটার এরকম জেদ দেখে কবিরাজ ওস্তাদ ওনার সাথে থাকা 2 জন জিনকে হুকুম দিলেন মহিলার শরীরে থাকা জিনকে যেন আঘাত করে দুর্বল করে দেয়। কিন্তু হলো তার উল্টোটা। মহিলাটাকে ধরা জিনটা উল্টো কবিরাজের জিন দুটোকে আঘাত করে আহত করে ফেললেন। মহিলাটাকে ধরা জিনটা খুব ভয়ঙ্কর ও শক্তিশালী ছিল। কবিরাজ জিন দুটোকে আহত করার পর সে জিন মহিলার শরীর থেকে বলে উঠলেন, কবিরাজ, দেখলি তো আমার ক্ষমতা, তোর সাথে থাকা 2 জন জিন কোনো 10 জন জিন আসলেও আমার সামনে টিকতে পারবে না। তোকে 1 মিনিট আমি সময় দিলাম, দ্রুত এখান থেকে চলে যা, যদি না যাস তো তোকে সবার সামনে আঘাত করে মেরে ফেলবো। ওই জিনটার কথায় আমার মাথা গরম হয়ে যায়। আমি থাকতে আমার ওস্তাদ কবিরাজকে এভাবে হুমকি দেয়। তখন আমি ওস্তাদকে বললাম, ওস্তাদ, আমি দেখছি আপনি আমার পিছনে আসুন। কথাটা বলে ওস্তাদকে মহিলার সামনে থেকে সরিয়ে আমি মহিলাটার সামনে বসলে সে মহিলার শরীর থেকে জিনটাকে হাসতে হাসতে বললেন, তোর মতো পিচ্ছি বাচ্চা ছেলে আমার কি করবে? তোর কবিরাজ ওস্তাদের সাথে ভাগ এখান থেকে, নইলে বিপদে পড়বি, যা পালা। জিনটার কথায় আমি জিনে ধরা মহিলার স্বামীকে বললাম, আমাকে একটা সাদা কাগজ ও একটা ম্যাচ এনে দিন তো। আমার কথা মতো উনি আমাকে সাদা কাগজ ও একটা ম্যাচ এনে দেয়ায় আমি সেই সাদা কাগজে কিছু একটা লিখলাম। লিখে কাগজটা বিড়ির মতো চিকন করে ম্যাচ জ্বালিয়ে সেই কাগজে আগুন লাগিয়ে ধোঁয়া সৃষ্টি করে জিনটাকে উদ্দেশ্য করে বললাম, এই কাগজটা 1 মিনিট জ্বলবে, তোকে 1 মিনিট সময় দিলাম, যদি 1 মিনিট 1 সেকেন্ড হয় তোকে মেরে ফেলবো। 1 মিনিটের মধ্যে এই মহিলাটাকে ছেড়ে চলে যাবি, তোর সময় শুরু। কথাটা বলে চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে লাগলাম আর কাগজে লাগা আগুন থেকে বেরোনো ধোঁয়াতে ফু দিতে লাগলাম। আমি যখন বিড়বিড় করে দোয়া পড়ে ফু দেই তখন মহিলার শরীরে থাকা জিনটা চিৎকার করতে করতে বলে, বন্ধ কর, বন্ধ কর এসব, তোকে কিন্তু ছাড়বো না, এসব এখনই বন্ধ কর। কিন্তু আমি এই জিনটার কথা না শুনে আমার কাজ করে যাচ্ছিলাম। এভাবে প্রায় 1 মিনিট হবার আগে সে জিনটা আমার কাছে মাপ চাইতে চাইতে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন এই মহিলার কাছে আসবো না। ওই জিনটার কথায় আমি ওকে ওয়াদা করিয়ে ছেড়ে দিলাম। তখন জিনটা চলে গেল। জিনটা মহিলাটাকে ছেড়ে দিয়ে যাবার পর কবিরাজ ওস্তাদ ও আমি সবার কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাবার সময় কবিরাজ বললেন, নিশাদ, তুই তো আমার থেকে অনেকটা এগিয়ে, দোয়া করি তোর মাঝে যেন এরকম সাহস ও শক্তি সবসময় থাকে। আমি আমার ঘর এসে পড়েছি, যা বাড়িতে যা। কথাটা বলি কবিরাজ ওস্তাদ ওনার বাড়িতে গেলেন। আমি আমার বাড়ির দিকে যেতে লাগলাম। আমি বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তায় হঠাৎ আমার সামনে কালো পোশাক পরা 2 জন জিন এসে দাঁড়ালেন। জিন দুটোর সামনে দাঁড়ানোর ফলে আমি দাঁড়িয়ে গেলাম। এদিকে তখন পেছনে আবার 2টো জিন এসে দাঁড়ালেন। সামনে 2টো জিন, পেছনে 2টো জিন, এর একটু পর ডান ও বাম সাইডেও 2 জন করে 4 জন জিন এসে দাঁড়ালো। জিনেরা আমাকে চারিদিক থেকে ঘিরে ধরায় আমি বললাম, তোর আবার কে? একটু আগে যে জিনটাকে তাড়িয়ে দিলাম, তোরা আবার ওর পরিচিত বা বন্ধু জিন নাকি? আমার কথার ওদের মধ্যে একজন আমার সামনে এগিয়ে এসে বললেন, না, তুই যার কথা বলছিস আমরা তার পরিচিত জিন না। তুই যাকে তোর বাড়িতে বোতলবন্দি করে রেখে দিয়েছিস আমরা ওনার পরিচিত জিন। তুই ওনাকে বন্দি করায় গত রাতে আমরা তোকে স্বপ্ন দেখিয়েছিলাম। স্বপ্নে সে বলেছিলাম ওনাকে ছেড়ে দিই, কিন্তু তুই আমাদের কথা শুনিসনি। স্বপ্নে আমাদের কথা না শুনলে এখন শুনতে হবে। তুই এখনই বাড়িতে গিয়ে তোর বাবা যাকে বন্দি করে রেখেছিস ওনাকে ছেড়ে দিবি, আর যদি না দিই কি করবি? আমার এরকম কথায় আমার সামনে থাকা জিনটা বললেন, তুই তোর বাবাকে বোতলবন্দি থেকে মুক্ত করে না দিলে তোকে আর তোর মাকে মেরে ফেলবো।
জিনটার কথায় মাথাটা গরম হয়ে গেল, আর তখনই ওকে বন্দি করে ফেললাম। জিনটাকে বন্দি করায় আশেপাশের সকল জিনেরা ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তখন আমি বললাম, কিরে, ওর মতো তোদেরও কি বন্দি হবার শখ হয়েছে নাকি? চলে যায় এখান থেকে। আমি আমার বাবাকে এত সহজে ছাড়বো না। উনি আমার কথার জবাব দিলে তবেই ছাড়ব। কথাটা বলে মোটামুটি এক মুঠ মাটি নিয়ে দোয়া পরে সেই জিনদের দিকে ছুঁড়ে মারলে ওরা সেখান থেকে চলে গেল। ওরা চলে যাবার পর আমি বন্দি করা জিনটাকে নিয়ে বাড়িতে চলে যাই। বাড়িতে যাবার পর মা বললেন, কোথায় গিয়েছিলি? রাত বেরাতে বাইরে থাকিস, আমার কি চিন্তা হয় না? মায়ের কথা আমি বললাম, আমি যার কাছে কবিরাজি শিখেছি আমারই ওস্তাদ কবিরাজের সাথে গিয়েছিলাম। তখন মা বললেন, তোর জন্য চিন্তা হয়, তুই কি আমার কথা একটু ভাবিস না? মায়ের এমন কথায় আমি ঘরে গিয়ে বললাম, আমার জন্য চিন্তা করো না মা, আল্লাহর রহমতে আমার কিছু হবে না। এই বলে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমি আর ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে মা ডাক দিয়ে বলল, বাবা নিশাদ, বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। মায়ের কণ্ঠে শুনে বাইরে গিয়ে চমকে উঠলাম, কারণ বাইরে দাঁড়িয়ে আছে শত শত হাজার জিন। সে জিনটা আমার মাকে ধরে রেখেছে। ওরা মাকে ধরে রাখছে দেখে আমি বললাম, কি আপনারা আমার মাকে ধরে রাখছেন কেন? কিন্তু ওরা আমার কথার কোনো উত্তর দিলেন না। এদিকে তখনই জিনদের মাঝখান থেকে একটা পালকির মতো কিছু একটা আমার দিকে এগিয়ে আসলেন। পালকির মতো জিনিসটা জিনেরা কাঁধে নিয়ে আমার সামনে রাখলে সেখান থেকে বেরিয়ে আসলেন একজন সুন্দরী মহিলা পরী। সেই মহিলা পরী বের হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি ওসমানের ছেলে? তুমি কি তোমার বাবাকে বন্দি করেছ? ওনার কথা আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ আমি সেই। আপনারা কারা? আমার কথায় মহিলা পরী বললেন, আমরা কে সেটা পরে জানতে পারবে, তোমার বাবাকে বোতলবন্দি থেকে মুক্ত করে দাও। ওনার কথায় আমি বলে উঠলাম, আমি আমার বাবাকে মুক্ত করি আর না করি সেটা আপনি বলার কে আপনি? আমার কথায় মহিলা পরীটা রেগে গিয়ে বললেন, আমি ওনার স্ত্রী, আমার নাম এলিজাবেথ। আমাকে যেমন তেমন পরী ভেবো না, আমি পরী রানী। এই যে হাজার হাজার জিন দেখছো, এরা আমার হুকুম পালন করে, আমাকে মেনে চলে। আমার স্বামীকে ছেড়ে দেওয়া খুনি। ওনার কথা আমি বুঝতে পারলাম আমার বাবা কেন আমার মাকে ছেড়ে গিয়েছিল। তাহলে এনাকে বিয়ে করার পর বাবা আমার মাকে ভুলে গেছে, ছেড়ে চলে গেছে 21 বছর আগে। আমার মা কষ্টে দিন পার করছে, আর এদিকে বাবা পরী রানীকে বিয়ে করে সংসার করছে। আমি এটা কোনোভাবেই মানি না। এই ভেবে পরী রানীকে বললাম, আপনার স্বামী আমার বাবাকে আমি কখনোই ছাড়ব না, ওনাকে মেরে ফেলবো আমি। আপনার কত বড় ক্ষমতা আমাকে আটকান? আমার কথায় পরী রানী এলিজাবেথ হুঙ্কার দিয়ে বললেন, সাহস কম করে দেখাও ছেলে, ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করতে না চাইলে ছেড়ে দাও আমার স্বামীকে। তুমি আমার ছেলেকে ছেড়ে না দিলে আমি তোমার মাকে এখনই তোমার চোখের সামনে মেরে ফেলব। কথাটা বলে পরী রানী হাত দিয়ে ইশারা দিলেন। পরী রানীর ইশারায় একজন পরী আমার মাকে আঘাত করলেন। মাকে আঘাত করায় আমি বললাম, এই সাবধান, আর একটা আঘাত করবেন আমার মাকে তো ভালো হবে না। কথাটা বলে বাবাকে বোতল বন্দি করার ঠাট্টা নিয়ে বললাম, আমার মাকে আর একটা আঘাত করলে বোতলের ভেতরে বাবাকে মেরে ফেলব। আমার কথায় পরী রানী বললেন, তোমার বাবা মানে আমার স্বামীকে ছেড়ে দাও, আমি তোমার মাকে ছেড়ে দিচ্ছি, তুমি কোনো ঝামেলা করো না। পরী রানীর কথায় মনে মনে ভাবলাম, উপায় নেই, এটাই করতে হবে। এখানে হাজার হাজার জিন, এতগুলো জিনকে তো আর সহজে বন্দি করা সম্ভব না। তাই পরী রানীর কথায় রাজি হয়ে বললাম, ঠিক আছে, বাবাকে ছেড়ে দিচ্ছি। এই বলে বোতলবন্দি থেকে বাবাকে মুক্ত করে দিলাম। বাবাকে মুক্ত করে দেওয়ার পর পরী রানীকে বললাম, পরী রানী, বাবাকে মুক্ত করে দিয়েছি, এখন আমার মাকে ছেড়ে দিন। আমার কথায় পরী রানী বিকট একটা হাসি দিলেন, আর সেখান থাকা সকল জিন পরীর মুহূর্তেই সেখান থেকে আমার মাকে নিয়ে চলে গেলেন। মাকে নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর আমি চিৎকার করে বলতে লাগলাম, আমার মাকে দিয়ে দাও। মাকে কোথায় নিয়ে গেলে? ছেড়ে দাও মাকে। কিন্তু আমার কথার কোনো উত্তর পেলাম না। ওরা আমার মাকে ধরে নিয়ে গেছে। মাকে হারিয়ে কি করব বুঝতে পারছি না। কাকে বলবো মাকে তো কোনো মানুষ না, পরী রানী ধরে নিয়ে গেছে। এই কথা মানুষকে কিভাবে বলি? কোনো উপায় না পেয়ে সে রাতেই চলে গেলাম আমার কবিরাজ ওস্তাদের কাছে। গভীর রাতে ওনার কাছে যাওয়ায় উনি বললেন, আরে নিশাদ, এই গভীর রাতে হঠাৎ আমার কাছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? ওনার কথায় কান্না ভরা চোখে বললাম, হ্যাঁ ওস্তাদ, অনেক বড় সমস্যা হয়েছে। আমার বাবার কথা তো জানো তাই না? আমার বাবা আমার মাকে ছাড়াও একজন পরীকে বিয়ে করেছে।
নর্মাল কোনো পরী না, পরী রানী। সেই পরী রানী কিছুক্ষণ আগে আমার বাড়িতে এসে মাকে ধরে রেখেছে। এরপর বলছে বাবাকে মুক্ত করে না দিলে মাকে ছাড়বে না। কোনো উপায় না পেয়ে মাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরী রানী আমাকে ধোঁকা দিয়েছে। আমার মাকে ছাড়তে চেয়েও না ছেড়ে ওনার সাথে করে নিয়ে চলে গেছে। আমার মা কোথায় আছে, কেমন আছে জানি না। কথাটা বলেই কান্না করতে থাকি আর বলতে থাকি, আমি আমার জানা সমস্ত কঠিন বিদ্যা দিয়ে পরী রানী এলিজাবেথকে হাজির করবার বন্দি করব। আমার কথায় কবিরাজ ওস্তাদ বললেন, নিশাত, মাথা ঠান্ডা করো, ভুলে যাও না উনি পরী রানী, ওর অনুগত হাজার হাজার জিন আছে। তুই শান্তি হয়ে বস, আমি আমার জিনদের খোঁজ লাগাতে পাঠিয়ে দিচ্ছি, তোর মা কোথায় কিভাবে আছে। এই বলে কবিরাজ ওনার সাথে থাকা দুজন জিনকে পাঠালেন খোঁজ নিতে। কবিরাজের কথায় দুজন জিন চলে গেলেন আর কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, আমাদের মাফ করে দিবেন, আমরা কোনো খবর আনতে পারিনি। আমরা খবর আনতে গিয়ে বিপদে পড়েছি। সেই পরী রানীর অনুগত জিনেরা আমাদের ধরার জন্য ধাওয়া করেছে। জিন দুটোর কথায় আমি বললাম, ওস্তাদ শুনলেন কি, ওরা কি বলল? আমি পরী রানীকে হাজির করি কি বলেন? তখন কবিরাজ বললেন, না নিশাত, যা করবি ভেবে চিন্তে করবি। তুই আজকে বাড়িতে যা, আজ বাড়িতে যা, গিয়ে অপেক্ষা কর, কি জানি ওরা তোর মাকে ফিরে দিতে পারে। কবিরাজ ওস্তাদের কথায় আমি বললাম, ঠিক আছে। কথাটা বলে সেখান থেকে বাড়িতে দিকে যেতে লাগলাম। আমি বাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ আমার সামনে একজন পরী এসে দাঁড়ালো। পরীটাকে দেখে আমি রেগে গিয়ে বললাম, তুমি আবার কে? নিশ্চয় পরী রানী এলিজাবেথের অনুগত পরী, তাই না? আমার কথায় সে পরীটা বললেন, আমাকে ভুল বোঝো না, আমি পরী রানীর কেউ নয়। আমার নাম জান্নাত, আমি জান্নাত পরী। তোমার কাছে আসলাম তোমাকে সাহায্য করতে। সাহায্য? কিসের সাহায্য? তুমি আমাকে ধোঁকা দিতে আসছো, তাই না? আমার মাকে নিয়ে গিয়েও খুশি হওনি, আর কি চাই? তখন জান্নাত পরী বলল, নিশাত, বিশ্বাস করো, আমি পরী রানীর কেউ না, আমার নাম জান্নাত পরী। আমি তোমাকে কিছু কথা বলতে আসছি। তুমি আমার কথাগুলো শুনলে পরী রানীর বিষয় জানতে পারবে, আর তোমার বাবার উপর থেকেও রাগ কমে যাবে। বাবার কথা বলায় আমি জান্নাত পরীকে বললাম, বাবার উপর রাগ কমে যাবে মানে কি? তখন জান্নাত বলল, তোমার বাবার উপর তোমার যে ভুল বোঝাবুঝি সেটা সমাধান হবে। জান্নাত পরী এরকম কথায় আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলবেন খুলে বলুন তো? তখন জান্নাত পরী আমার সাথে আমার বাড়িতে গেলেন। আমার বাড়িতে গিয়ে জান্নাত বললেন, নিশাত শোনো, তুমি তোমার বাবাকে ভুল বুঝেছ। তুমি মনে করছো তোমার বাবা তোমার মাকে ছেড়ে গেছে, বিষয়টা এরকম না। পরী রানী তোমার মায়ের সাথে তোমার বাবাকে ছেড়ে যেতে বাধ্য করেছে। আজ থেকে 21 বছর আগের কথা। তোমার বাবা ছিলেন একজন যোদ্ধা জিন। উনি ভালো যুদ্ধ করতে পারে, যুদ্ধ করে অন্য রাজ্যের জিনদের সহজে ঘায়েল করতে পারে। তোমার বাবার যুদ্ধ দেখে তোমার বাবার প্রেমে পড়েন রানী এলিজাবেথ। রানী এলিজাবেথ তোমার বাবাকে পছন্দ করার পর বিষয়টা তোমার বাবাকে জানান আর বলেন ওনাকে বিয়ে করতে চান। পরী রানীর কথায় তোমার বাবা বলেন, না না, আমি তো বিবাহিত, আমার একটা ছেলে আছে, সন্তান আছে, আমি বিয়ে করতে পারবো না। কিন্তু পরী রানী নাছোড় বান্দা, তোমার বাবাকে পছন্দ করছে মানে বিয়ে করে ছাড়বে। পরী রানী তোমার বাবাকে বলেন, ওনাকে বিয়ে না করলে উনি তোমাকেও তোমার মাকে মেরে ফেলবে। তোমারও তোমার মায়ের কথা চিন্তা করে তোমার বাবা চাপে পড়ে পরী রানীকে বিয়ে করে। পরী রানীকে বিয়ে করার পর পরী রানী তোমার বাবাকে বলেন, তোমারও তোমার মায়ের সাথে যেন আর কখনো দেখা না করে কথা না বলে। যদি তোমার বাবা তোমারও তোমার মায়ের সাথে কথা বলে খোঁজ নেয়, তাহলে পরী রানী তোমার মাও তোমাকে মেরে ফেলবে। নিশাত, তোমার বাবা ভালো জিন, উনি এখনো তোমাদের অনেক ভালোবাসে। পরী রানীর ভয়ে তোমার বাবা তোমাদের কাছে আসে না, খোঁজ নেন না। তোমার নানা নানিকে তোমার বাবা মারিনি, মেরেছে পরী রানী। জান্নাত পরীর কথায় যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। বাবার নামে এইসব কি শুনলাম? যে বাবাকে ভুল বুঝে কবিরাজি পর্যন্ত শিখলাম, আমার সেই বাবা তো অনেক ভালো। কথাগুলো শুনে যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তখন জান্নাত বলল, নিশাত, আমি যা বললাম পুরোটাই সত্যি। তখন আমি বললাম, আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি এসব জানলে কিভাবে, আর তুমি এসব আমাকে বলছো কেন? তখন জান্নাত কান্না ভরা চোখে বলল, তোমাকে সাহায্য করতে। ওই পরী রানী আমার বাবাকে হত্যা করেছে বিনা অপরাধে। নিশাত, পরী রানীও আমি এক রাজ্যের পরী, আমি ওর বিষয়ে সব জানি। জান্নাতের কথা ওকে বললাম, জান্নাত, তোমার বাবার জন্য খারাপ লাগলো। জান্নাত, আমি কি করব? কিভাবে আমার মাকে ফিরে পাবো? আমি ওই পরী রানীকে শেষ করতে পারবো বলো? তখন জান্নাত বলল, নিশাত, তুমি বড় কবিরাজ,
তুমি সাহায্য করলে পরিরানীর সাথে যুদ্ধ করা সম্ভব। আমাদের জিন রাজ্যের পাশের রাজ্যের জিনেরা পরিরানী এলিজাবেথকে দেখতে পারে না, ওরা এদের শত্রু। তুমি চাইলে আমি পাশের রাজ্যের ওই জিনেদের সাথে কথা বলবো, ওরা আমাদের সাহায্য করলে পরিরানীকে শেষ করে দিতে পারবো। জান্নাতের কথায় ওকে বললাম আমি রাজি। জান্নাত, আমি কবিরাজ, আমি আমার বিদ্যাতে যতদূর পারি করব, আর তোমরা যুদ্ধ করবা। আমার কথা জান্নাত বললেন ঠিক আছে তাই হবে, তুমি চলো, আমি তোমাকে নিয়ে এখনই যাব আমাদের জিন রাজ্যের পাশের জিনেদের সাথে কথা বলতে। জান্নাতের কথা আমি বললাম তোমাকে বিশ্বাস করলাম, আমার কাছে আসো। আমার কথা জান্নাত আমার কাছে আসায় আমি ওর একটা চুল ছিঁড়ে নিয়ে বললাম তোমাকে বিশ্বাস করে তোমার সাথে জিন রাজ্যে যাচ্ছি, যদি আমার সাথে বেইমানি করো তো তোমার এই চুলের মাধ্যমে তোমাকে বন্দি করব। আমার কথা জান্নাত বললেন আমাকে বিশ্বাস করে আমি কোনো বেইমানি করব না, আমি তোমাকে এখনই নিয়ে যাব, তুমি আমার হাতটা ধরো আর চোখ বন্ধ করো। জান্নাতের কথায় ওর হাত ধরে চোখ বন্ধ করলাম। এর ঠিক কিছুক্ষণ পর জান্নাত আমাকে নিয়ে একটা জিন রাজ্যে গেলেন। জিন রাজ্যে যাবার পর বড় একটা প্রাসাদে নিয়ে ঢুকলেন। সেই প্রাসাদে যাবার পর ওই জিন রাজ্যের যিনি সর্দার ওনাকে বললেন, সর্দার আপনাকে একটা প্রস্তাব দিতে আসছি, আশা করি আপনি এই প্রস্তাবে রাজি হবেন আর আমাদের সাহায্য করবেন। কথাটা বলে জান্নাত সেই জিন সর্দারকে সব খুলে বললেন। জান্নাত আরও বললেন রানী এলিজাবেথও তার জিনদের সাথে যুদ্ধ করতে হবে। জান্নাতের কথায় সে জিন সর্দার বললেন তুমি তো জানো এর আগে আমার রানী এলিজাবেথের সাথে যুদ্ধ করতে গিয়ে হেরে গেছি, আমাদের থেকে রানী এলিজাবেথের জিন সৈন্য সংখ্যা বেশি, আমরা কি পারবো ওদের সাথে? সে জিন সর্দারের কথা আমি বললাম পারবো ইনশাল্লাহ, আমি একজন কবিরাজ, আমি আমার জানা কিছু আমল দিয়ে রানী এলিজাবেথের জিনেদের দুর্বল করে দিব, আর এই সুযোগে আপনিও আপনার সৈন্যরা ওদের সাথে যুদ্ধ করবেন। আমার এরকম কথায় সে জিন সর্দার বললেন ঠিক আছে, আমি তোমার কথায় রাজি হব, কিন্তু আমাকে কথা দিতে হবে আমরা রানী এলিজাবেথের সাথে যুদ্ধ করে ওদের হারাতে পারলে ওই রাজ্যটা আমরা করে নিব, এই রাজ্যর মতোই ওই রাজ্য সর্দার হব আমি। জিন সর্দারের কথায় আমি রাজি হয়ে বললাম ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। আমি রাজি হওয়ায় সে জিন সর্দার তার রাজ্যর সমস্ত জিনদের ডাক দিলেন, ডেকে আমাকে সাথে নিয়ে রানী এলিজাবেথের রাজ্যে ওদের প্রাসাদের সামনে চলে গেলেন। আমরা ওখানে যাবার পর রানী এলিজাবেথের সমস্ত জিন ও পুরী রানী বেরিয়ে আসলেন। ওরা এসে আমাকে এই জিনদের সাথে দেখে বললেন তোর এত বড় সাহস, তুই আমার রাজ্যে আমার প্রাসাদের সামনে আমার পাশের রাজ্য জিনদের নিয়ে আসছিস, আমি তোর সাথে সবাইকে মেরে ফেলবো। পরী রানীর এমন কথা আমি বললাম এলিজাবেথ জীবনে অনেক অন্যায় করেছিস, আমাকে মিথ্যা বলে ধোঁকা দিয়েছেন, তুই আমার মাকে ধরে নিয়ে আসছিস, আমার মাকে ছেড়ে দে এখনই। আমার কথায় পরী রানী বললেন তোর মাকে কখনো ছাড়বো না, তুই পাশের রাজ্য জিনদের নিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসার অপরাধে তোর মাকে এখনই এখানে মেরে ফেলবো, তোর মাকে সবার সামনে জবাই দিব। কথাটা বলে মাকে ধরে নিয়ে এসে পরী রানীর সামনে শুইয়ে দিলেন। এদিকে তখন পরী রানীর হাতে একটা ধারালো ছুরি নিলেন। পরী রানী ধারালো ছুরি নেয়ায় আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার ব্যাগে থাকা শুকনো ধুলা বের করলাম, করে আমরা জানা কঠিন মন্ত্র পড়ে সেই ধুলোগুলো দিলাম পরী রানী ও পরী রানীর জিনেদের দিকে। আমার ছোড়া ধুলো পরী রানী ও তার জিনদের শরীরে আপাতত ওরা ছটফট করতে লাগলেন। এদিকে এই সুযোগে জান্নাত পরীও আমার সাথে আসা পাশের রাজ্যের জিনেরা পরী রানী ও তার জিনদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো দুই দলের মাঝে যুদ্ধ। দুই দলের মাঝে যুদ্ধ হচ্ছে, এদিকে আমি আমার জানা দোয়া কালাম পড়ে পরী রানীর দলের জিনদের যতটা পারছি দুর্বল করে দিচ্ছি। ওদের দুর্বল করে দেয়ার পাশের রাজ্যের জিনেরা পরী রানী জিনেদের আঘাত করতে লাগলেন আর মেরে ফেলতে লাগলেন। নিজের রাজ্য জিনেরা মারা যাচ্ছে দেখে পরী রানী রেগে ওই জিনদের সাথে যুদ্ধ শুরু করলেন। পরী রানী অনেক শক্তিশালী হওয়ায় পাশের রাজ্যের জিনেরা রানীর সাথে যুদ্ধ পারছেন না। এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর রানীর পাশের রাজ্যের বেশিরভাগ জিনদের আহত করে কাউকে বা কাউকে মেরে ফেললেন। এরকম অবস্থা আমি দেখায় বুঝতে পারলাম কিছুক্ষণ পর পরী রানী এলিজাবেথের জয় হবে। পরী রানীর জয় হলে আমাদের কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে, যা করার আমাকে এখনই করতে হবে। এই বলে সেখানে বসে বসে একটা বোতল নিলাম। বোতল নিয়ে বোতলের মুখ খুলে হাতে একটা কাগজ নিলাম। সে কাগজে পরী রানী এলিজাবেথের নাম লিখে আমার জানা সর্বোচ্চ বিদ্যা প্রয়োগ করে পরী রানীকে বন্দি করার কাজ শুরু করলাম। আমি পরী রানীর নাম লেখা কাগজটাতে আগুন ধরিয়ে দিয়ে আমার হাতে একটা রাখলাম।
রেখে চোখ বন্ধ করে উচ্চস্বরে দোয়া কালাম পড়তে লাগলাম। আমার দোয়া কালামে পরী রানী এলিজাবেথ যুদ্ধ করা বাদ দিয়ে ছটফট করতে লাগলেন আর হুঙ্কার দিতে লাগলেন। পরী রানীর হুঙ্কারে আমি ভয় না পেয়ে দোয়া কালাম পড়তে লাগলাম। এভাবে কিছুক্ষণ চলার পর পরী রানী হঠাৎ এসে আমার গলা চেপে ধরলে বলল, তুই যে বিদ্যা প্রয়োগ করেছিস এতে হয়তো আমি বন্দী হব। আমি বন্দী হলে আমার মৃত্যু হবে। আমি মরার আগে তোকে মেরে ফেলবো। তুইও মরবি, আমিও মরব। কথাটা বলে পরী রানী আমার গলা ধরে উপর উঁচু করে ধরলেন। এদিকে আমি গলা থেকে হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পারছি না। এই বুঝে আমি পরী রানীর হাতে মারা যাব। আমি মারা যাব এমন সময় পরী রানীর পেছন দিক থেকে কেউ ধরালো তলোয়ার ঢুকিয়ে দিল রানীর পেটে। রানীর পেটে কে তলোয়ার ঢুকিয়ে দিল এটা দেখে আমিও রানীর পেছনে তাকিয়ে দেখলাম সেটার অন্য কেউ না, বাবা। বাবা রানীর পিঠে তলোয়ার ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলেন। তখন রানী আমার গলা ছেড়ে দিয়ে বাবাকে বললেন, তুমি তুমি আমার পেটে তলোয়ার ঢুকিয়ে দিলে, আমি তো মরে যাব, এখন এটা তুমি কি করলা? তখন বাবা বললেন, তোকে মারার জন্য তো আঘাত করেছি এলিজাবেথ, তো একটা খারাপ পরি। তুই আমার স্ত্রী সন্তানের কাছ থেকে আমাকে আলাদা করে রেখেছিস দীর্ঘ 21টা বছর। নিজের ক্ষমতা দেখিয়ে আমাকে তোর কাছে রেখে দিয়েছিস। অনেক জিন পরীর উপর ঝুলুম ও অত্যাচার করেছিস তুই, কিন্তু এখন থেকে আর পারবি না। শেষ করে দিলাম তোমার ক্ষমতা, তোর জুলুম অত্যাচার। বাবার কথা শেষ হতে জান্নাতপুরী এসে পরী রানীর ডান হাতটা তলোয়ার দিয়ে কেটে নিয়ে বললেন, এলিজাবেথ, তুই হাত দিয়ে আমার বাবাকে আমার সামনে হত্যা করেছিস, তাই না? তোর হাতটা আমি কেটে নিলাম। জান্নাতের কথা শুনে বাবা পরী রানীর পেট থেকে তলোয়ারটা বের করে পরী রানীর মাথা কেটে ওনাকে মেরে ফেললেন। রানীকে মেরে ফেলায় সবকিছু শান্ত হয়ে গেল। তখন বাবাও আমার মায়ের কাছে এসে কান্না করতে করতে বলল, আমাকে তোমরা মাফ করে দিও, আমি ইচ্ছে করে তোমাদের সাথে এমনটা করিনি, এসব করে চলে যাবে। তখন আমি বাবাকে বললাম, বাবা, আমি তোমার বিষয়ে সব শুনেছি, জান্নাতপুরী বলেছে আমাকে। এই বলে মাকে বাবার বিষয়ে সব খুলে বললাম। সব শুনে মা কান্না করতে করতে বললেন, জানতাম তুমি খারাপ না, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। আল্লাহর রহমতে তোমাকে আবার ফিরে পেয়েছে, আমাদের ছেড়ে আর কোথাও যাবে না। মায়ের কথায় বাবা বললেন, না, আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। এই বলে বাবা আমাকে, মাকে ও জান্নাতকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। বাড়িতে আসার পর বাবা জান্নাতকে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ মা, তুমি সাহায্য না করলে পরী রানীকে হত্যা করতে পারতাম না। তুমি আমার বন্ধুর মেয়ে, তোমার বাবা তো আর বেঁচে নেই, চিন্তা করো না, আমি তো তোমার বাবার মতো, আমি তোমার বাবা হয়ে তোমাকে দেখাশোনা করব। বাবার কথায় জান্নাত খুশি হন। এর পর থেকে জান্নাতপুরী আমাদের সাথে থাকতে শুরু করেন। জান্নাত আমাদের সাথে থাকায় আমিও জান্নাত ঘোরাঘুরি করতাম, কথা বলতাম। এভাবে একসময় আমিও জান্নাত একে অপরকে ভালোবেসে ফেলি। আমারও জান্নাতের ভালোবাসার মধ্য দিয়ে এই গল্পটা এখানেই শেষ করছি। প্রিয় লিসেনার, কেমন লাগলো জান্নাতপুরী এলিজাবেথ পরীর গল্পটি? কমেন্ট করে জানাবেন সবাই। এখন আমি চলে যাচ্ছি একটা বাস্তব ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা। তো চলুন আর দেরি না করে শুরু করছি বাস্তবে ঘটনাটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ হাসান। আমি আপনার চ্যানেলে সব গল্প শুনি। আপনার সব গল্প ভালো লাগে আমার, বিশেষ করে আয়শাপুরীর গল্প। আপনার গল্প শুনে ভাবলাম আমার জানা একটা বাস্তব সত্যিকারের ঘটনা আপনাকে লিখে পাঠাই। জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো। আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন বর্তমানে দুবাই আলকোস থাকি। আমার দেশের বাড়ি কুমিল্লা থানা নাঙ্গলকোট। ঘটনাটা ঘটেছিল 2015 সালে। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। আমাদের বাড়ি থেকে আমার নানা বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 30 মিনিটের পথ। আমার মামারা 4 ভাই। বড় মামা ও সেজ মামা থাকে সৌদি রিয়াদে, আর মেজ মামা ছোট মামা থাকে শারজা আল খান। আমি সবার অনেক আদরের হওয়ায় বেশিরভাগ সময় নানা বাড়িতে থাকতাম। আমার নানা বাড়ির পিছনে ছোট্ট একটা বাগান আছে। বাগানের সাথে রাস্তা, রাস্তার সাথে কবরস্থান, কবরস্থানের সাথে মসজিদ, মসজিদের পাশে দিয়ে একটা রাস্তা চলে গেছে। সে রাস্তায় একটা ব্রিজও আছে। আমার নানাদের একটা প্রজেক্ট ছিল, সেখানে মাছ চাষ হতো। আমি নানা বাড়িতে বেশিরভাগ থাকায় নানাদের বাজার করতাম, মাছ ধরতাম। মামির আমাকে অনেক ভালোবাসত, অনেক আদর করত। আমার নানার ঘরের পেছনে একটা ছোট মোটা আম গাছ ছিল। নিশাদ ভাই, ঘটনাটা মূলত আম গাছ থেকে শুরু হয়। আমি আমার মামিদের সাথে ঘুমাইতাম। তখন তো ছোট ছিলাম। আমার নানা নানি ঘুমাতো এক রুমে, আর আমার মেজো মামি, বড় মামি আমাকে নিয়ে একসাথে ঘুমাইতো অন্য রুমে। একদিন হঠাৎ আমার বড় মামা দেশে আসে। দেশে এসে মামা নানাকে বলেন, বাড়ির পেছনে যে মোটা আম গাছটা আছে সেটা কেটে কেটে একটা ক্যাবিনেট বানাবে।
মামার কথায় সবাই একটু অবাক হন, ভয় পান, কারণ ওই আম গাছে যে জিনপরি কিছু একটা থাকে এটা সবাই আন্দাজ করতে পারছিল। বড় মামা কথাটা বলেছে তাই কেউ ওনার কথা ফেলতে পারেন না। আম গাছটা কাটার অনুমতি দেন। গাছ কাটার অনুমতি দেওয়ায় ভয়ে ভয়ে গাছটা কাটা হয় কোনো ঘটনা ঘটে কিনা, কিন্তু কোনো ঘটনা ছাড়াই স্বাভাবিকভাবে আম গাছটা কাটা হয়। গাছটা কাটা 2 মাস চলে যাওয়ার পরের ঘটনা, আমার বড় মামি প্রেগনেন্ট হয়। আর কয়েক মাস পর ওনার একটা ছেলে সন্তান হয়। ছেলে হয়, ওর নাম রাখা হয় আদনান। তো দেখতে দেখতে প্রায় যখন আমার মামাতো ভাইয়ের 2 বছর বয়স হয় তখন দেশে ছিল আমার মেজো মামা। আমার মামি সকালবেলায় আমার মামাতো ভাইকে নাস্তা দেয়। তখন বড় মামি কাজ করছিল, আমার মেজো মামি ছিল বাড়ির ছাদের উপরে ওখানে কাজ করছিল। বড় মামি মেজো মামি বাসায় কাজ করছিল একসাথে মিলে। আমি ছিলাম ছাদের উপরে মামার সাথে। আমার মেজো মামার ছেলে মাদ্রাসায় পড়তো, মাদ্রাসাটা পাশের বাসায় ছিল। আমি বড় মামির 2 বছরের ছেলেটা বসে নাস্তা করছিল। বাড়ির গেট ছিল খোলা, তো সবাই সবার কাজে ব্যস্ত। নানুর বাড়ির গেটের সামনে ছিল একটা কুকুর, আমার মামার আপন চাচাতো ভাইয়ের। আবার ছাদ থেকে পুকুরটা খুব স্পষ্ট দেখা যায়। তাই দেখতে দেখতে দুপুর 12টা বেজে যায়। তখন আমার বড় মামি আমার মামাতো ভাইকে খুঁজছিল। যখন সব জায়গায় খুঁজছিল, খুঁজে পাচ্ছিল না, ছেলেকে খুঁজে না পেয়ে তখন মামি অনেক কান্না করছিল। বড় মামির কান্নায় আমি আর মেজো মামা ছাদে থেকে নিচে নেমে আসলাম। এসে আমার সব জায়গায় খুঁজতে লাগলাম। বাড়ির প্রত্যেকটা রুম, ওয়াশরুম সব জায়গায় খুঁজতেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন একজন লোক রাস্তার দিকে যাওয়ার সময় উপরের দিক থেকে যেন পুকুরের পানির ওপর ভাসছে। পুকুরের পানিতে কিছু ভাসতে দেখায় লোকটা সামনের দিকে এগিয়ে এসে দেখে পুকুরে ভাসছে। বাচ্চাটাকে পানির ভেতরে ভাসতে দেখে তিনি তাড়াতাড়ি করে পুকুরে নেমে বাচ্চাটাকে কোলে নিয়ে দেখে ওইটা আমার মামাতো ভাই। মামাতো ভাইকে দেখে উনি তাড়াতাড়ি করে সবাইকে ডাক দেন। ওনার ডাকে আমরা সবাই বাইরে বের হয়ে দেখি মামাতো ভাইয়ের এই অবস্থা। মামাতো ভাই পানিতে পড়ে জ্ঞান হারিয়েছে ভেবে আমার মামাতো ভাইকে নিয়ে একটা হাসপাতালে নিয়ে যাই। এরপর ডাক্তার মামাতো ভাইকে দেখে বলে আমার মামাতো ভাই আর বেঁচে নেই। ডাক্তারের কথায় সবাই কান্না করতে থাকে, আর হাসপাতাল থেকে মামাতো ভাইয়ের লাশ বাসায় নিয়ে আসা হয়। বাসায় এসে সবাই কান্নাকাটি করছিল। আমার নানা মামাতো ভাইয়ের লাশ রুমে নিয়ে আসে। আমার মামাতো ভাইকে নিয়ে নিচে শুয়ে রাখছিলাম। আমার খালা আন্টি আম্মু এসেছিল। আমরা সবাই অনেক কান্নাকাটি করছিলাম। কান্নার মধ্যে কেউ খেয়াল করি নাই আমার মামাতো ভাইয়ের লাশটা। যখন আমি আমার মামাতো ভাইয়ের লাশের পাশে বসেছিলাম তখন আমার কি যেন একটা মনে হয়েছিল যে তার উপর যে কাপড়টা ছিল সেটা সরিয়ে দেখতে। আমি সেটাই করলাম। আমি মামাতো ভাইয়ের লাশের উপর থেকে কাপড়টা সরাতে দেখি বুকের ডান পাশে 5 অঙ্কের দাঁত কালো হয়ে আছে। তখন সেটা আমি আমার মামাকে দেখালাম। মামা দেখে কিছু বলে নাই। যখন দেখি কয়েক মিনিট পর আমার মামাতো ভাইয়ের মুখ একদম কালো হয়ে গেছে। আমার এত কিছু মাথায় আসে নাই, চিন্তা করি নাই। এখন মামাতো ভাই লাশটাকে কবর দিয়ে বাড়িতে আসি। আসার পরও সবাই কান্নাকাটি করছে। আমি আমার আম্মু এক রুমে। আম্মু কান্না করছিল রুমে। বারান্দার মধ্যে ছিল একটা দানব, দান সিদ্ধ, তারপর তাপাতো। আমি তোমার আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। আম্মু কান্না করছিল। তখন হঠাৎ বারান্দায় ধান সিদ্ধ করার আর পাঠা ছিল বেলকনির মধ্যে, সেটাকে যেন মাথার উপরে নিয়ে ফাঁকার মধ্যে ছুঁড়ে মারল। আমি অনেক ভয় পেয়ে গিয়েছি। এরকম ঘটনা ঘটায় আম্মু আমাকে কোলে নিয়ে মামি রুমে যায় আর সবাইকে সবকিছু খুলে বলে। সব শুনে নানা নানু খালা খালু সবাই লাইট হাতে নিয়ে দেখতে যায় বারান্দায়। সেখানে গিয়ে দেখে যেভাবে ছিল তাফা ঠিক সেভাবেই আছে তাফা। এরপর সবাই সবার মতো ঘুমিয়ে যায়। এভাবে দেখতে দেখতে 2-1 দিন চলে গেলে সবাই সবার বাড়িতে চলে যায়। আমি ছিলাম নানা বাড়িতে। মেজো মামাও চলে গেছে। এর ঠিক কয়েক মাস পর বড় মামা দেশে আসছে। বড় মামা দেশে আসার পর জানা গেল মেজো মামি প্রেগনেন্ট, কিন্তু হঠাৎ করে ওনার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। ওনার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর সবাই ভাবে বাড়িটা বন্ধ করে নিবে। এই ভেবে চট্টগ্রাম থেকে একজন ওনার লোকদের নিয়ে আসে। হুজুর এসে সব শুনে বাড়িটা দেখে কিছু বোতলে কিছু কাগজ করেন। এরপর হুজুর আমার বড় খালুকে ডাকে ওনার সাথে থাকার জন্য। তখন রাত 1টা, আমরা সবাই যে যার রুমে ছিলাম। হুজুর সে রুমে এসে আমাদেরকে বলে বাইরে যত কিছু হয়ে যাক, নতুন কিছু শব্দ শুনেন, কেউ এই রুম থেকে বেরিয়ে যাবেন না। এরপর হুজুর ওই রুমটা পুরোটা দোয়া পরে বন্ধ করে দেয়। আমার বড় খালা একটা লাইট নিয়ে হুজুরদের সাথে গিয়েছে।
যাওয়ার পর যখন বাড়িতে উঠানে আসছিল তখন হুজুরের সাথে যে আরও 6-7টা লোক ছিল সবাইকে বলছিল বাড়ির বিভিন্ন ভিন্ন ভিন্ন সাইডে যাওয়ার জন্য। যখন হুজুর আজান দেওয়া শুরু করেছিল তখন দেখি একটা কালো বিড়াল, চোখ দুটো লাল অবস্থা একদম, আজান দেওয়া শুরু করেছিল। তখন দেখি শুধুমাত্র একটা, কিছুক্ষণ পর আবার দেখা গেল অনেকগুলো বিড়াল হুজুরের সামনে। যখন সবাই মিলে একসাথে আজান দেওয়া হলো, শেষ হলো, তখন দেখা গেল একটু বিড়াল নেই। আজানের সময় অনেক বিড়ালের কান্না, কুকুরের কান্না শোনা যাচ্ছিল। তো সাথে যে দোয়া পড়ছিল, যে বোতলগুলো ছিল সেগুলো বাড়ির ভিন্ন ভিন্ন সাইটে গর্ত করে রেখে দিয়েছিল। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। সব স্বাভাবিক হবার পর হুজুর চলে যায়। এভাবে দেখতে দেখতে অনেকগুলো মাস চলে যায়। একদিন রাতে আমি ও মেজো মামি ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি ছাদের দরজায় অনেক সাউন্ড আসছিল। তখন বড় মামি, মেজো মামি, নানা নানুর সবার ঘুম ভেঙে যায়। আমরা সবাই চেক করতে গিয়েছিলাম হাতের লাইট নিয়ে, দেখি দরজা যেমন ছিল তেমনই আছে। এরপর আমরা সবাই আবার এসে ঘুমিয়ে গিয়েছিলাম। এর পরের দিন সন্ধ্যাবেলায় আমরা সবাই নাস্তা করে বসেছিলাম। পাশের রুম ছিল কোদাল আনতে খোনাতে কি যেন কোথায় কোনটা পাকার মধ্যে একবার ফেলতেছিল, একবার তুলছিল, একবার ফেলছিল। আমি এখন অনেক বড় মামি, মেজো মামি, নানুসহ দেখতে গিয়েছি। গিয়ে দেখি সবকিছু ঠিক আছে। এরপর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সবকিছু একদিন এতটাই বিরক্ত করছিল, আমাদের রাতে দেখতেও ঘুমাতে পারছিলাম না। এরকম সমস্যা হওয়ায় সবাই মিলে ঠিক করলেন একজন কবিরাজের বাড়িতে যাবে। আমার নানা বাড়ি থেকে 20 থেকে 25 মিনিটের দূরত্ব হওয়ায় আমি একটা কবিরাজের, অনেক বাড়ি নাম করা কবিরাজ ছিল, তার কাছে যাওয়ার পর সবকিছু খুলে বলেছিল। কবিরাজ সবকিছু শুনে আমার মাকে একটা গোলবৃত্তর মধ্যে বসিয়ে রাখে। এরপর মায়ের শরীরে সেই জিনকে হাজির করে, যারা নানান বাড়িতে সমস্যা করে, হাজির করার পর কবিরাজ তাকে বলেছিল, কেন তুই এই বাসায় এগুলো করতে আসছিস? তুই বাসায় ছেলেদেরকে মেরে ফেলেছিস কেন? কথাটা বলে কবিরাজ জিনটাকে অনেক আঘাত করে। তখন জিনটা বলে যে আমাদের নানা বাড়ির পেছনে যে আম গাছটা ছিল সেখানে সে থাকতো। শুধু জিনটা আর জিনটার বউ থাকতো আম গাছে। জিনটা বলছিল জিনের একটা ছোট ছেলে ছিল, ছেলেটা আম গাছে ঘুমাচ্ছিল। তখন আমার বড় মামা গাছটা কেটে ফেলায় জিনেরা মারা যায়। তো জিনটা এগুলো করছিল। আবার যে আমার বড় মামার যে একটা ছেলে মারা গেছে, আমার তো মনে করছিলাম পানিতে পড়ে মারা গিয়েছিল, কিন্তু না, জিনটা বলছে সে আমার মামাতো ভাইয়ের বুকে হাত দিয়ে পানিতে ফেলে মেরে ফেলেছে। এরপর সেই জিনেরা আরও বলে, আমাদের মসজিদের পাশে যে রাস্তা, সেই রাস্তায় যে একটা ব্রিজ আছে, যেটার কথা শুরুতে বলেছিলাম, সেই ব্রিজের নিচে 3টা জিন থাকে। ওই জিনদের সাথে নিয়ে আমার মামাতো ভাইকে মারছে আর আমার নানা বাড়িতে সমস্যা করছে। সব শুনে কবিরাজ জিনদের আর আমার নানা বাড়ি থেকে ছেড়ে যেতে বলে, কিন্তু ওই জিনেরা ছেড়ে যেতে চান না। পরে কোনো উপায় না পেয়ে কবিরাজ সবগুলো জিনকে বন্দি করে। আলহামদুলিল্লাহ, এরপর কোনো সমস্যা হয় না। আমার বড় মামির একটা মেয়ে আর একটা ছেলে হয়, ওরা এখন ভালো আছে। নিশাদ ভাই ঘটনাটা সাজিয়ে লিখতে না পারে দুঃখিত, এটা একদম সত্য একটা বাস্তব ঘটনা। ঘটনাটা আপলোড করলে আমাকে জানাবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা এখানে শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ হাসান ভাইকে তার জানাই বাস্তব ঘটনাটা আমাকে পাঠানোর জন্য। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের গল্পটা সবাই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ কণ্ঠে আপনাদের সাথে আমি ছিলাম ইফতি। আশা করি পরবর্তী গল্প আপনার সাথে আবার দেখা হবে। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন যে কোনো ভিডিও আপলোড করলে পারে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা দেখতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।